বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ও অন্যতম ত্যাগী নেতা হিসেবে পরিচিত রুহুল কবির রিজভী সম্প্রতি দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে তাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপির মহাসচিব পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। তার এই পদত্যাগের পরপরই দলের শূন্য পদে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে বেছে নেয় বিএনপি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী অবিলম্বে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রিজভীর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম আর রাজপথে মাটি কামড়ে পড়ে থাকার ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক কুড়িগ্রামের এক সাধারণ তরুণ থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শীর্ষ কাণ্ডারি। রুহুল কবির রিজভী আহমেদের পৈতৃক নিবাস উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামে। তবে তার রাজনীতির হাতেখড়ি এবং উত্থান ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষাজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ এবং ইতিহাস এই দুটি বিষয়ে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়েও স্নাতক সম্পন্ন করেন তিনি। রিজভীর ছাত্র রাজনীতির শুরুটা হয়েছিল বামপন্থী আদর্শ দিয়ে। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তবে দেশে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি ছাত্রদলে যোগ দেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক থেকে শুরু করে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নেতৃত্বের সবচেয়ে বড় চমকটি আসে ১৯৮৯ সালে। ওই বছর ছাত্রদলের প্যানেল থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর ভিপি বা সহসভাপতি নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত সফলভাবে এই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন। ৯০-এর গণ অভ্যুত্থানের পুরোটা সময় এরশাদের রক্তচক্ষু বা সামরিক জান্তার নির্যাতন তাকে আন্দোলন থেকে বিচ্যুত করতে পারেনি। ১৯৮৪ সালের ২২শে ডিসেম্বর এরশাদ বিরোধী আন্দোলন চলাকালেই তিনি স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে গুরুতর আহত হন। অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে পুলিশ তাকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে অলৌকিকভাবে বেঁচে ফিরেন তিনি। জাতীয় রাজনীতিতে রুহুল কবির রিজভী সবসময় একজন হার না মানা যোদ্ধা। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন এবং প্রশংসনীয় অধ্যায়টি রচিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যখন সারা দেশে বিরোধী দলের ওপর চলছিল ভয়াবহ দমন পীড়ন। শীর্ষ নেতারা যখন কারাগারে বা আত্মগোপনে, তখন রুহুল কবির রিজভী ছিলেন ব্যতিক্রম। তিনি মাসের পর মাস নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ থেকেছেন, কিন্তু দলের কণ্ঠস্বরকে স্তব্ধ হতে দেননি। পুলিশের শত বাধা আর গ্রেপ্তারের হুমকির মুখেও কার্যালয়ের ভেতর থেকে নিয়মিত সংবাদ সম্মেলন করে তিনি দলের অবস্থান জাতির সামনে তুলে ধরেছেন। অসংখ্যবার তিনি গ্রেপ্তার হয়েছেন, কারাবাস করেছেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং কারাগারে মারাত্মক অসুস্থ হয়েছেন। কিন্তু কারাগার থেকে বের হয়েই তিনি আবারও ছুটে গেছেন সেই নয়াপল্টনে। সেই ত্যাগের মূল্যায়ন দল তাকে ঠিকই করেছে। ২০২৬ সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রুহুল কবির রিজভী হয়ে ওঠেন দলের অন্যতম নীতি নির্ধারক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রী পদমর্যাদায় নিচের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। এরপর ১৫ই আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। আর সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো হেভিওয়েট নেতার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের গুরু দায়িত্ব এখন তার কাঁধেই। রাজনীতিকে যিনি ধ্যানজ্ঞান হিসেবে নিয়েছেন, সেই রিজভীর এই শীর্ষ পদে আরোহণকে দলের তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখছেন। আপাতত এটি অন্তর্বর্তী ব্যবস্থা হলেও আসন্ন কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হতে পারেন বলে দলের ভেতরে জোরালো গুঞ্জন রয়েছে।